আজ বিকেলের মধ্যে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মীর কাসেম, জানালেন জেল সুপার। কাশিমপুর কারাগার জুড়ে কঠোর নিরাপত্তা। সিঙ্গাপুরে ৬ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত করল হাই কমিশনার। ১৩ ভারতীয় ও ২১ চীনা নাগরিকের দেহেও শনাক্ত। বিজিবির নজরদারির কারণে সীমান্তে হত্যা কমেছে বললেন প্রধানমন্ত্রী। বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে ফুল দিলেন বেগম জিয়া। মির্জা ফখরুল বললেন, বাধা বিপত্তি উপেক্ষা করে আবারও ক্ষমতায় আসবে বিএনপি। চাঁদপুরে ট্যাঙ্ক লরি বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীসহ দগ্ধ অন্তত ২০ জন। গুরুতর অবস্থায় ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি। এবং চীন থেকে স্পেন চলে আসার পর নদীতে পুরো দমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে ২টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। আজ বিকেলের মধ্যে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন যুদ্ধাপরাধী মীর কাসেম আলী। গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক সকালে মীর কাসেমের সাথে দেখা করার পর সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে কাসেমের রিভিউ খারিজের পর থেকেই কাশিমপুর কারাগার জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গতকাল প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চান জামায়াতের এই নেতা। অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানান কারা কর্তৃপক্ষ। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে সিদ্ধান্ত জানালে কিংবা আবেদন করার পর নাকচ হলে যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন সহকর্মী তানিন মেহেদী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপ্না, আসলে এই মুহূর্তে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে গণমাধ্যম কর্মীরাও ভিড় জমিয়েছেন। আসলে কখন নাগাদ মীর কাসেম আলীর দণ্ড কার্যকরের যে সবশেষ যে প্রক্রিয়া রয়েছে সেই বিষয়টি সম্পর্কে তারা জানতে পারবেন এবং এর মাধ্যমে দেশবাসী জানতে পারবেন। তো আমরা সকাল থেকে অপেক্ষা করে যে তথ্যটি আমরা জানতে পেরেছি যে সকাল 11টার কিছু সময় পরে কেন্দ্রীয় কারাগারে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ মীর কাসেম আলীর সঙ্গে তার যে কন্ডেম সেল রয়েছে সেই কন্ডেম সেলে দেখা করেছেন এবং তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তো সেই বিষয়টি সম্পর্কে তার কাছে যখন জানতে চাওয়া হয়েছে সেই ব্যাপারে তিনি কারা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তিনি এই ব্যাপারে আরো একটু সময় নিয়েছেন এবং বিকেল নাগাদ তিনি জানাতে পারেন এরকম একটি তথ্য আমরা জানতে পেরেছি যেটি কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং সেই ব্যাপারটি আসলে এর আগে যেমনটি বলেছিলেন মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কাশিমপুর কারাগার এবং সাক্ষাৎ করে মীর কাসেম আলীর স্ত্রী গণমাধ্যম কর্মীদেরকে যেটি জানিয়েছিলেন যে মীর কাসেম আলীর ছেলে নিখোঁজ রয়েছেন এবং তাদের দাবি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে গিয়েছে এবং তার সন্ধান পাওয়া মাত্রই কাসেম আলী তার প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যাপারে তার সিদ্ধান্তটি কারা কর্তৃপক্ষকে জানাবেন। তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি সেই বিষয় থেকে হয়তোবা মীর কাসেম আলী একটু সরে এসেছেন এবং যিনি আজকে যেহেতু সকালের দিকে যখন 11টার পরে কারা কর্তৃপক্ষ এখানকার যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলে আরো একটু সময় চেয়েছে এবং সেই সময়টি আজকে হয়তো বিকেল নাগাদ হতে পারে এরকমটি আসলে এরকম জানানো হয়েছে। তবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা দেখেছি যে আগের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা তৎপরতা বেড়েছে এবং কেন্দ্রীয় কারাগার যে ফটকটি রয়েছে ফটক থেকে 200-300 গজ আগেই রাস্তায় একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা আসলে যানবাহনগুলোকে তল্লাশি চালিয়ে তারা সেগুলোকে ভেতরে প্রবেশ করাচ্ছেন তেমনটি আমরা দেখেছি। এবং মূল ফটক যেটি রয়েছে মূল ফটকটিতে কিন্তু আসলে সেই ধরনের যে ফাঁসি দণ্ড কার্যকরের আগ মুহূর্তে আমরা যেমনটি দেখেছিলাম এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে তাদের ফাঁসির কার্যকরের আগে যেরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছিল সেই রকমের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তো স্বপ্না, এই ছিল আমার কাছে থাকা এখনকার মতো সব শেষ খবর। স্বপ্না।
দর্শক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর প্রাণ ভিক্ষার বিষয়ে আজ বিকেলে তার সিদ্ধান্ত জানা যেতে পারে। এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তানিম মেহেদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবির নজরদারিতে সীমান্তে হত্যা কমে এসেছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি উন্নয়ন দুর্যোগে এই বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করেছে উল্লেখ করে বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সকালে বিজিবি সদর দফতরে সীমান্ত ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, এই ব্যাংকের অর্জিত মুনাফা মুক্তিযোদ্ধা, বিজিবি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে ব্যয় করা হবে। বিজিবির কঠোর অবস্থানের ফলে চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার, সীমান্ত অপরাধ অনেকটা হ্রাস পেয়েছে এবং প্রতিনিয়ত যারাই এ কাজে লিপ্ত প্রায় ধরা পড়ছে। বিজিবি বিএসএফ এর সঙ্গে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক জোরদার হওয়ার ফলে সীমান্তে নিহতের সংখ্যাও কমে এসেছে। এছাড়া কোনো কারণে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক আটক হলে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে তা ফিরিয়ে আনা যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের যে সীমানা, স্থল সীমানায় একদিকে মিয়ানমার আর প্রায় অধিকাংশ জায়গা হচ্ছে ভারত, কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে অত্যন্ত দক্ষতার সাথে সীমিত সম্পদ নিয়েও বিজিবি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা জানানো শেষে সকালে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে মোনাজাতে অংশ নেন বেগম জিয়া। এ সময় সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, নির্যাতনের স্টিং রোলার চালিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে সরকার। এছাড়াও তিনি আরো বলেন, বিএনপি জনগণের সমর্থিত দল, সকল বাধা বিপত্তি উপেক্ষা করেই আবারও ক্ষমতায় আসবে। দেশ এখন একটা গণতন্ত্রবিহীন অবস্থার মধ্যে দিয়ে চলছে। স্বৈরাচারী শাসকেরা তারা একদিকে জনগণের অধিকারকে হরণ করেছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে নির্যাতনের স্টিংরোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করে দিতে চায়। বিএনপি প্রতিবারই বিভিন্ন বাধা ও বিপত্তি উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে বিএনপি উঠে দাঁড়িয়েছে। এবার ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সক্রিয় সহযোগিতায় বিএনপি অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবে। এদিকে প্রতিষ্ঠার দীর্ঘকাল পরে এসেও আদর্শিক ভ্রান্তি, সাংগঠনিক দুর্বলতা সহ নানা কারণে বিএনপি এখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদদের। আর এ কারণে ক্ষমতাসীনদের রাজনৈতিক চাপে খেই হারিয়ে দলটির এখন নাজুক দশা বলেও মন্তব্য তাদের। বিএনপি নিয়ে এমন মূল্যায়ন মানতে নারাজ দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, আদর্শগত বা সাংগঠনিক কারণে নয়, সরকারের দমন পীড়নেই কোণঠাসা হয়ে পড়েছে বিএনপি। আরও জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। ৭৫-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে শাসন ব্যবস্থায় যে সামরিকীকরণ, ক্ষমতায় আসার অল্প সময় পরেই তা বেসামরিক করার উদ্যোগ নেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরই অংশ হিসেবে ১৯৭৭ সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল, এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন তিনি। ১৯৮১ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যু ও ১৯৮২ সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে হটিয়ে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখলে হোঁচট খায় বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবারও সংগঠিত হয়ে ৩ বার সরকার গঠন করলেও 1/11-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই দল। এরপর ক্ষমতার বাইরে থেকে এখন পর্যন্ত কয়েক দফা সরকার পতনের আন্দোলনে নেমেও সফলতা পায়নি দলটি। উপরন্তু নানাবিধ চাপে বর্তমানে কঠিন সময় পার করছে বিএনপি। প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখন দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্র সফল হবে না। বিএনপির উৎপত্তি, বিকাশ কোনোটি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য ইতিবাচক কোনো কিছু বয়ে আনেনি। এই ইতিহাসবিদের মতে জনসমর্থন নিয়ে অতীতে রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেও আদর্শিক ভ্রান্তি সহ নানা কারণে এখন পর্যন্ত রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বিএনপি। সেনা ছাউনিতে কোনো রাজনৈতিক দলের জন্ম হতে পারে না। বিএনপি একটি রাজনৈতিক মঞ্চ হতে পারে, কিন্তু দল হতে পারে না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দল হিসাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এতবার যে এত ষড়যন্ত্র হলো, তারপরে আমরা এখন পর্যন্ত কিভাবে টিকে আছি?
সরকারের চরম দমননীতির কারণেই বিএনপি রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না বলে দাবি দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী মনোভাবের কারণে সরকারের আমরা এইভাবে কোণঠাসা হয়ে আছি। সরকারের চ্যালেঞ্জ সত্ত্বেও আওয়ামী লীগ টিকে ছিল, কিন্তু বিএনপি টিকতে পারছে না ভেতরের কোন্দলের জন্য। গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা বিবেচনায় আদর্শিক ভ্রান্তি ও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিএনপিকে সক্রিয় দেখতে চান এই ইতিহাসবিদ। বিএনপি ঘুরে দাঁড়াক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, হজ যাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ। যথাসময়ে যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন বলছে হজ অফিস। এখনো খালি যাচ্ছে ফ্লাইট। সিঙ্গাপুরে 6 বাংলাদেশির জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশের হাইকমিশন। সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তর থেকে তাদের দেহে এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশি হাইকমিশন জানানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশি হাইকমিশনার মাহবুবুজ্জামান রয়টার্সকে জানান তারা প্রাথমিক পর্যায়ে আছে এবং আশঙ্কামুক্ত। দ্রুত তাদের সুস্থ হয়ে ওঠার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া সিঙ্গাপুরে বসবাসরত 13 জন ভারতীয় ও 21 জন চীনা নাগরিকও নতুন করে মশাবাহিত রোগ জিকায় আক্রান্ত হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য দপ্তর। এর আগে সিঙ্গাপুরে 82 জনের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এই অবস্থায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিমানবন্দর এলাকায় স্বাস্থ্য পরীক্ষা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা বাড়িয়েছে সিঙ্গাপুর। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার স্থাপনের অগ্রগতি নিয়ে রিপোর্ট। চীন থেকে স্প্যান চলে আসার পর এখন নদীতে পুরো দমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের মধ্যে স্প্যান বসিয়ে সংযোগ তৈরির টার্গেটকে সামনে রেখে এগিয়ে চলছে কাজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত মূল সেতুর 28 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্প এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ইয়ার্ড। সুপার স্ট্রাকচারের জন্য বিশেষভাবে নির্মিত দ্বিতীয় ওয়ার্কশপটি ব্যস্ত এখন চীন থেকে আসা স্প্যানগুলো জোড়া দেওয়ার কাজে। গত মাসের মাঝামাঝি সময়ে জাহাজে করে এসব স্প্যান নিয়ে এসে ঠাঁই দেওয়া হয়েছে এখানে। চীনে প্রায় 80 মিলিমিটার পুরু স্টিল প্লেট কেটে ওয়েল্ডিং করে তৈরি করা হয়েছে এই স্প্যানগুলো। মাওয়ায় ল্যাব টেস্ট করার পর ক্রমান্বয়ে 129টি স্প্যানকে জোড়া দিয়ে তৈরি করা হবে প্রায় 3000 টন ওজনের একটি সুপার স্ট্রাকচার, যা 2টি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপার স্ট্রাকচার বসিয়ে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে চলবে অন্য যানবাহন। যে পার্টসগুলো আমাদের এসেছে 15 মিটার, 18 মিটার, 10 মিটার, সেই পার্টসগুলো জোড়া দিয়ে আমরা 150 মিটারের স্প্যানটা তৈরি করব। স্প্যান তৈরি করার পরে আমাদের এটা রং করা হবে। রং করার পরে আপনার টেস্ট করা হবে। টেস্ট করার পরে আমরা ইয়েতে নিয়ে যাব, যথাযথ স্থানে যেখানে যাওয়ার সামনে চলে যাবে। মাওয়া প্রান্তের ইয়ার্ডে যখন স্পেনগুলো জোড়া দেওয়ার কাজ চলছে, তখন একই সময় নদীতে চলছে পাইল ড্রাইভিং এর কাজ। আর জোড়া দেওয়া এই 150 মিটার দীর্ঘ স্পেনগুলো এনে বসিয়ে দেওয়া হবে এই জাজিরা প্রান্তে 2টি পিলারের মধ্যে। তারপরই দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর মূল অবকাঠামোর একাংশ। মাওয়া ও জাজিরা 2 প্রান্তে সব মিলে 8টি পিলারের জন্য এখন নদীতে 27টি পাইল বসানোর কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলার দুটি পুরো নির্মাণ হলে এ 2টি পিলারের মধ্যে বসানো হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। আমাদের টার্গেট হলো ডিসেম্বরের মধ্যে শুরু করা। কত নম্বর পিলারের মাঝখানে আমরা কাজ করব? এটা 37, 38। পাইলিং এর কি অবস্থা আছে? কাজ চলতেছে। একই সময়ে মূল সেতু থেকে সংযোগ সড়কে নেমে আসার জন্য জাজিরা প্রান্তে চলছে ভায়াডাক্ট পাইলের কাজও। সেতুর পাইলিং এর কাজে গতি আনতে আরেকটি হ্যামার যোগ করা হচ্ছে, যেটি এখন সমুদ্রপথে মুন্সিগঞ্জে আসছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রিশা হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তির দাবিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব।
হ্যাঁ স্বপ্না, আপনি জানেন যে রিশার হত্যাকারী ওবায়দুলকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজ দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেলা 12টায় মানববন্ধনের ঘোষণা দিয়েছিল রিশার সহপাঠীরা। তারই অংশ হিসেবে এই মুহূর্তে আমরা আছি কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার শত শত ছাত্রছাত্রী রাস্তায় নেমে হাতে হাত ধরে এই মুহূর্তে মানববন্ধন পালন করছেন। এবং আপনি জানেন যে তারা যেটি বলছেন বারবার যে শুধুমাত্র রিশার হত্যাকারীকে গ্রেফতার করলেই হবে না, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনতে হবে, এবং সে দাবিতে তারা এখন মানববন্ধন করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার ছাত্রছাত্রীরা হাতে ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন ধরনের তাদের দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে যেসব ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় এসে দাঁড়িয়েছেন এরা কিন্তু আন্দোলন বা বিক্ষোভ বা এগুলো কিন্তু অর্থ বোঝে না, কিন্তু তারা জানে তার সহপাঠীর বিচার কিভাবে আদায় করতে হয়, সেজন্যই তারা রাস্তায় নেমে এসেছেন। এবং তারা যে বিষয়টি বলছেন যে যারা একটু বড় সিনিয়র, যারা ইন্টারমিডিয়েট পড়েন, তারা যে বিষয়টি বলছেন বারবার যে যেহেতু তনু হত্যার বিচার হয়নি, মৃত্যু হত্যার বিচার হয়নি এবং এ ধরনের নানা বিচার না হওয়ার প্রবণতার কারণেই আসলে এ ধরনের খুন বন্ধ হচ্ছে না, হত্যা বন্ধ হচ্ছে না, দেশের নারীদের উপর নির্যাতন বন্ধ হচ্ছে না। তো বুঝতেই পারছেন তারা বলছেন যে যদি রিশা হত্যার বিচার হয় তাহলে এ ধরনের হত্যা করার সাহস আর আগামীতে কোনো হত্যাকারী পাবে না। তো সেসব কারণে বুঝতে পারছেন তারা রাস্তায় নেমে এসেছেন। তারা একদম, আমরা যদি আপনাকে বলি, সেই কাকরাইল যে তাবলিগ মসজিদ রয়েছে সে মসজিদ থেকে শুরু করে তারা কিন্তু আমরা দেখছি একদম কাকরাইল 4 রাস্তার মোড় অর্থাৎ শান্তিনগরের ঠিক আগ মুহূর্তে এসে এই লাইন বন্ধ হয়েছে। এবং এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় সবাই এসে কিন্তু সবাই এসে এই মানববন্ধনে অংশ নিয়েছে। আমরা যদি একটু দুইজনের সাথে কথা বলতে চাই যে আজকে একটু যদি বলেন যে তোমাদের আজকে মূলত কি দাবি রয়েছে এবং আজকের এই মানববন্ধন কেন করছো? আমাদের কাজ আজকে রিশার হামলার 7ম দিন। রিশা হামলা হওয়ার আজকে রিশা হত্যা হয়েছে আজকে তার 4 দিন। আমাদের পুলিশ প্রশাসন 2 দিন পর 48 ঘন্টার সময়সূচি নিয়েছিলেন, কিন্তু আমাদের এই বিক্ষোভের মাঝে তারা এই 48 ঘন্টার সময় নেয়। তারা যদি প্রথম থেকেই এই 48 ঘন্টার সময়টা নিত তাহলে কি আর আমাদের শিক্ষার্থীদের এভাবে রাস্তায় নামতে হতো? কখনোই না। আমাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি, আমরা আইন বুঝি না, আমাদের আইন জানার দরকার নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিশার হত্যাকারীর অনতিবিলম্বে ফাঁসি চাই, বাংলাদেশের সর্বোচ্চ সাজা যেটা। স্বপ্ন, যে তারা যদি বলছেন আন্দোলনকারীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রছাত্রীরা যে তারা আইন বোঝে না, তারা কিভাবে হবে তাও জানে না, তাদের একটাই দাবি যে কোনো মূল্যে রিশার হত্যাকারী ওবায়দুলের ফাঁসি, এবং সেটি তারা দ্রুত করার দাবিতে মানববন্ধন করছে। মানববন্ধন হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 2:30 নাগাদ চলবে। তো স্বপ্না, আমার কাছে রাজধানীর কাকরাইল থেকে এই ছিল সবশেষ খবর। স্বপ্না। দর্শক, রিশা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। সেখান থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চাঁদপুরের ট্যাঙ্ক লরি বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী সহ অন্তত 20 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অগ্নিদগ্ধদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। বুধবার রাত 11:30টার দিকে বঙ্গবন্ধু সড়ক এলাকার একটি লরি থেকে গোডাউনে তেল তোলা হচ্ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করেই তেলের লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। তেলের দোকানদারের যে ছেলে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময়, ওই ওর পুরো শরীর চলে গেছে, পরে এখন হাসপাতাল পাঠানো হয়েছে। হাত পা কাইতে তারপরে আমরা নামাইছি সাধারণ জনগণ। বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় চঙ্গা ছিল, তারা আসলে তারা নামাইতে পারত। বিদ্যুৎ কেন্দ্রের গাবরতি আছে, সাথে যে লোকগুলো ছিল আমরা মহিলারা উদ্ধার করছি এবং আমরা চার্জ করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি। আগুন অলরেডি আমাদের কন্ট্রোলে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত পৌঁছে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় সবকিছু। অগ্নিদগ্ধ হন অন্তত 20 জন। 3তলা বাড়ি সহ প্রায় 10-15টা বাড়ি পোড়া গেছে। ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় 10-15 কোটি টাকার মতো। গুরুতর দগ্ধ 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থা নাই বাবা, আমার বাবা শেষ, বাবা আমার বাবা শেষ, বাবা রে আমার বাবার কিছু নাই। মাসুদ নামে কেউ আসেনি, তুমি গৌতমকে হ আমার স্বামী এরকম কথা। আর অবস্থা বেশি ভালো না, সব পড়া গেছে গিয়া। 2 জন 90% ফ্লেম বার্ন, একজন 95% ফ্লেম বার্ন, একজন 68% ফ্লেম বার্ন এবং একজন 40% ফ্লেম বার্ন নিয়ে আমাদের এখানে আসেন।
আসার পর আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা প্রাইমারি রিসিসিটেশন যেটা আমরা শুরু করে দিয়েছি এবং ড্রেসিং করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের মধ্যে 4 জনের অবস্থাই বলবো যে ক্রিটিক্যাল। আহত অন্যান্যদের চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে হজ অফিস। তাদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত ভিসা পেয়েছেন 1,856 জন যাত্রী। এর বাইরে প্রায় 900 হজযাত্রীর মধ্যে 46 জন ভিসা পাননি, আর 850 হজযাত্রী নানা জটিলতায় ভিসার আবেদনই করতে পারেননি। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ থাকলেও হজ অফিস বলছে যথাসময়ে যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন। এদিকে হজ অফিস ও বিমান কর্তৃপক্ষের নানা উদ্যোগের পরও এখনো হজ ফ্লাইটে খালি যাচ্ছে অনেক সিট। বিস্তারিত জানাচ্ছেন তাফসির বাবু। এবছর হজ যাত্রীদের ভিসার জন্য সৌদি দূতাবাসে ডিও লেটার পাঠানোর শেষ সময় ছিল 28 আগস্ট। তবে এর মধ্যে আবেদন করেও এখনো অনেকেই ভিসা পাননি। হজ ফ্লাইট শেষ হওয়ার আর মাত্র 4 দিন বাকি থাকায় হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় এসব হজযাত্রী। আমার ভিসা মোটামুটি প্রসেসিং হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীটা এখনো হয়নি। এছাড়া আমরা 32 জনের একটা গ্রুপ যাচ্ছিলাম, সেখানে 18 জনের আমাদের প্রসেসিং হয়ে গেছে, আর বাকি কয়েকজনের এখনো হয়নি। হজ অফিসের তথ্য অনুযায়ী এবছর হজের জন্য নিবন্ধিত ছিলেন 1,01,758 জন। এর মধ্যে ভিসার জন্য ডিও লেটার গেছে 1,0902টি, আর ভিসা হাতে পেয়েছেন 1,856 জন হজযাত্রী। বুধবার পর্যন্ত বাকি 46 হজযাত্রী ভিসা না পেলেও তাদের ভিসার ব্যাপারে আশ্বস্ত করেছেন হজ পরিচালক। পাসপোর্ট জমা ছিল, কোনো কারণে হয়নি, আবার পরের দিন সে পাসপোর্ট গেছে, পরের দিন হয়তো হয়ে আসবে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এখন হজ যাত্রা থেকে 856 জনের বাদ পড়ার বিষয়টি। এদের মধ্যে 381 জন ভিসার আবেদনই করতে পারেননি মামলাসহ বিভিন্ন কারণে পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়ায়। এছাড়া মৃত্যু, অসুস্থতা কিংবা আইনগত জটিলতার কারণেও অনেকে ভিসার আবেদন করেননি। এর বাইরে অনেকেই প্রশাসনিক জটিলতায় নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় এখন হজ অফিসে ধর্ণা দিলেও হজ পরিচালক বলছেন নতুন করে ভিসার প্রক্রিয়া শুরুর সুযোগ নেই। এখানে আমরা বৃহস্পতিবার দিন চেক পাইছি, শুক্র শনি বন্ধ ছিল, রোববার দিন জমা দিয়েছি, ক্লিয়ার হয়ে আসছে সোমবারে। অত সোমবারে এখন বলতেছে ডিও বন্ধ। এখন ডিও বন্ধ হওয়ার কারণে আমার এই 17 জন হাজি অনিশ্চিত হয়ে গেছে। যেহেতু ডেট ক্লোজ, তারা পাবে না, তারা জানে। আমাকে পুলিশ ভেরিফিকেশন করেছে, দেখেছে যে প্রতিবেদনটা হয়তো আমার অনুকূলে নাই, সে যেতে পারবে না। এরকম বহুবিধ ফ্যাক্টরগুলি আছে। এদিকে নানা উদ্যোগ সত্ত্বেও সিট খালি যাচ্ছে বিমানের হজ ফ্লাইটে। যাত্রী কম থাকায় বুধবার শিডিউল পরিবর্তন করেও 140টি সিট খালি রেখেই উড়াল দেয় বিমানের 2টি ফ্লাইট। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ড্র হলেই খুশি কোচ টম সেন্টফিট। আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু করল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে নবগঠিত এই প্রতিষ্ঠান শুধু নিবন্ধন নয়, এক ছাদের নিচে জমি ও জ্বালানির সংযোগ প্রদান সহ আনুষঙ্গিক সব সেবা দেবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি বিনিয়োগের মন্দা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদরা বলছেন সবকিছুই নির্ভর করছে প্রশাসনিক দক্ষতার উপর। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। কাগজি কলমে এতদিন বিনিয়োগ বোর্ড ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার কথা বললেও বাস্তবে জমি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও পরিবেশ ছাড়পত্র সহ বিনিয়োগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল সেবার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। এসব জটিলতার কারণে ব্যাংকে অলস অর্থ পড়ে থাকলেও কয়েক বছর ধরে ক্রমশ কমছে দেশি বিদেশি বিনিয়োগ। একইভাবে অনেক স্বপ্ন নিয়ে বেসরকারীকরণ কমিশন গঠন করা হলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে গঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলো। এন্টারপ্রেনার্সদের যে এত বছরের যে ক্ষোভটা ছিল, ইউটিলিটি সার্ভিস অ্যান্ড আদার্স দিতে পারছি না এক আমব্রেলা নিচ থেকে, আমরা এক আমব্রেলা নিচ থেকে সবকিছু প্রোভাইড করার চেষ্টা করব এবং শর্ট টাইমের মধ্যে এটা যাতে করে এন্টারপ্রেনার্সরা সব সার্ভিস এক জায়গা থেকে পায় সেটার ব্যবস্থা করাটাই আমাদের মূল টার্গেট। এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির মতে 12,000 একর জমি সহ শক্তিশালী ওয়ান স্টপ সেল থাকায় বিডা বিনিয়োগে নতুন গতি আনবে। 12,000 একর জমি ওনাদের হাতে থাকবে, যেটা সরকারি জমি, ওনারা তাৎক্ষণিকভাবে অ্যালোকেট করতে পারবে নতুন ইনভেস্টরদের কাছে। ওনাদের কাছে পাওয়ার থাকবে এবং এই বিডার মাধ্যমে আগামীতে বড় বড় বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। তবে
তবে যে নীতিমালা ও লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গঠন করা হয়েছে সেগুলো বাস্তবায়িত না হলে বিনিয়োগের মন্দা কাটবে না বলে মত অর্থনীতিবিদদের। নতুন প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে শুধু জনবল বৃদ্ধি যাতে একমাত্র বিষয় না হয়, এটিকে যাতে গতিশীল করবার জন্য উপযুক্তভাবে প্রশাসনিক পরিবর্তন বা সংস্কার করা হয় সেদিকে নজর দেওয়া দরকার। আগারগাঁওয়ে নির্মাণাধীন বিডার নিজস্ব ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডের পুরনো ভবনে কাজ করবেন বিডার কর্মকর্তারা। তবে ডিসেম্বরের মধ্যে নতুন ভবনে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিয়ে কাজ শুরু করবে বিডা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও মালদ্বীপের প্রীতি ম্যাচের খবর। আজ প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে চান ফুটবলাররা। তবে প্রথম মিশনে ড্র হলেই খুশি জাতীয় দলের কোচ টম সেন্টফিট। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। তবে অতীত পরিসংখ্যান থেকে স্বস্তি খুঁজতে পারেন টম সেন্টফিট। এখন পর্যন্ত দুই দলের 11 বারের দেখায় 5 বার জিতেছে বাংলাদেশ। 3 বার জয় আছে ড্যারেন স্টুয়ার্টের দলের। 3টি ম্যাচ হয়েছে ড্র। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল। জামাল ভুঁইয়ার শূন্যতাও ভোগাবে দলকে। তবে সে শূন্য পূরণে ভূমিকা রাখতে চান হেমন্ত, ভিনসেন্ট, আরিফুলরা। ফরওয়ার্ড পজিশনে কোচের মূল ভরসা সাখাওয়াত রনি, জীবন ও রুবেল মিয়া। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের পর ভুটানের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ বিকেলের মধ্যে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মীর কাশেম। জানালেন জেল সুপার। কাশিমপুর কারাগার জুড়ে কঠোর নিরাপত্তা। সিঙ্গাপুরে 10 বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত করল হাই কমিশনার। 13 ভারতীয় ও 21 চীনা নাগরিকের দেহেও শনাক্ত। 75 পরবর্তী সময়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মাথাচাড়া দেয়, নির্মূল করতে হবে ঐক্যবদ্ধভাবে বললেন প্রধানমন্ত্রী। সন্দেহ হলেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে ফুল দিলেন বেগম জিয়া। মির্জা ফখরুল বললেন, বাধা বিপত্তি উপেক্ষা করে আবারও ক্ষমতায় আসবে বিএনপি। চাঁদপুরে ট্যাঙ্ক লরি বিস্ফোরণে দগ্ধ 4 জনের অবস্থা আশঙ্কাজনক। পুড়ে গেছে পাশের 3তলা ভবনের একাংশ। কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন। এবং চীন থেকে স্পেন চলে আসার পর নদীতে পুরো দমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।